হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনাস এক্সপ্লোরেশন। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এক নতুন অভিজ্ঞতা। ভারত বাংলাদেশের সীমান্তে নিয়ে যাব তোমাদের সঙ্গে করে। কোথায় যাব এই মুহূর্তে তো বলবো না, দেখতে থাকো আমার ভিডিও। দমদম স্টেশন থেকে সকাল 7:51 শিয়ালদা গেদে লোকাল ধরে সকাল 10:30টায় পৌঁছে গেলাম গেদে স্টেশনে। স্টেশন থেকে নেমেই সামনের দিকে এগোতে থাকলাম এই সরু রাস্তা ধরে। বাঁ দিকে যে ফেন্সিং রয়েছে তার পাশে যে ট্রেন লাইন রয়েছে সেখান দিয়ে যাওয়ার অনুমতি নেই, তাই এই সরু রাস্তা দিয়েই এগিয়ে চললাম। এই ফেন্সিং যেখানে শেষ হলো সেখানেই রয়েছে গেদে বর্ডার, আর এই বর্ডারেই রয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। আর এই অঞ্চলটি ভারতের এই বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারেই আছে। আর এই বর্ডারেই চলছে চেকিং সিকিউরিটি ফোর্সের দ্বারা। বর্ডার সিকিউরিটি ফোর্সের পারমিশন নিয়েই এই জায়গাটির ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের এই চত্বরের মধ্যে প্রবেশ নিষিদ্ধ। এখানেই রয়েছে একটি ছোট্ট পার্ক, যেখানে রয়েছে এক্সারসাইজ করার নানা রকম সরঞ্জাম। সবুজে ঘেরা এই ছোট্ট পার্কটিতে এক্সারসাইজের সরঞ্জাম দেখে আমারও ইচ্ছা করলো আমিও তাই একটু এক্সারসাইজ করে নিলাম। এবারে একটি টোটো ভাড়া করলাম, যার ভাড়া ধার্য হলো 350 টাকা, আর চললাম শিবনিবাসের পথে। ডান দিকের এই চত্বরটি পুরোটাই বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারেই। গেদে বর্ডার থেকে শিবনিবাস পৌঁছাতে প্রায় সময় লাগলো 1.5 ঘন্টা। চারিদিকে সবুজের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চললাম। সবুজের এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে কীভাবে যে 1.5 ঘন্টা সময় পেরিয়ে গেল তা বুঝতেই পারলাম না। এই রাস্তাটি পিচের রাস্তা, কিন্তু মাঝে মাঝে ভঙ্গুর। বড় রাস্তা থেকে এলাম আরও ছোট একটি রাস্তায়, আর রাস্তার দুই ধারে মাঠের পর মাঠ, শুধু চাষের জমি। আর এই রাস্তার ধারে অল্প বিস্তর বাড়িঘরও চোখে পড়ল। নিচে সবুজ আর ওপরে সুনির্মল আকাশ। আকাশের দিক তাকালে যেন মনে হচ্ছে সাদা মেঘেরা খেলা করছে। সবুজের পর সবুজ, শুধুই সবুজ, যেন মনে হচ্ছে এই সবুজ যেন আমাদের চোখকে তৃপ্তি প্রদান করছে। মাঠের পর মাঠ, শুধুই চাষের জমি। কত রকম শস্য ফলছে সেখানে। সেখানে কোথাও দেখতে পাচ্ছি কলা গাছ, কোথাও শস্য ক্ষেত, কোথাও নানা রকম শাকপাতার ক্ষেত, কোথাও পটল ফলছে, কোথাও আলু ফলছে। নানা রকম শস্য, নানা রকম গাছ, বলে বোঝাতে পারবো না কি অপরূপ শোভা এর। চলার পথে ডান দিকে দেখতে পেলাম কোথাও কোথাও কাঁটাতারের ফেন্সিং, কিন্তু অনেক রেস্ট্রিকশনের জন্য এখানে সব ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঁটাতারের ফেন্সিং, দেখুন আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আর এই কাঁটাতারের পরের যে অংশটি সেটি নোম্যান্স ল্যান্ডের আন্ডারে পড়ে। আর এই নোম্যান্স ল্যান্ডে অনেকেরই জমি এবং বাড়ি রয়েছে। আর যাদের বাড়ি এই নোম্যান্স ল্যান্ডের আন্ডারে পড়েছে তারা না পুরোপুরি ভারতীয়, না পুরোপুরি বাংলাদেশি, তাই তাদের উভয় দেশেই পরিচয়পত্র বহন করতে হয়। এবারে এসে পৌঁছালাম গোবিন্দপুর ব্রিজের ওপরে, আর নিচ দিয়ে বয়ে চলেছে অসীম সুন্দর এই চূর্ণী নদী। চূর্ণী নদীর ওই প্রান্তে পড়েছে বাংলাদেশ, আর এই প্রান্তে অর্থাৎ আমরা যে প্রান্তে রয়েছি সেটি হলো ভারতবর্ষ। শান্ত সৌম্য এই চূর্ণী নদীর মনোরম শোভা দেখে মন যেন একেবারে জুড়িয়ে যায়। গোবিন্দপুর ব্রিজের ওপর থেকে নদীর এই পার এবং ওই পার, দুই পারই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তাই এই জায়গাটিতে না এলে কখনোই এই জায়গাটির সৌন্দর্য সম্পর্কে জানতে পারতাম না। এখানে রাস্তার ধারে বাড়িগুলি খুবই রংচঙে এবং স্বল্প উচ্চতা সম্পন্ন। এবারে এসে পৌঁছালাম শিবনিবাসে। সামনে রয়েছে একটি বাঁশের সাঁকো, যেটি পারাপার করার জন্য যাওয়া এবং আসা মিলিয়ে লাগে জনপ্রতি 6 টাকা। আর এই বাঁশের সাঁকোর নিচ দিয়ে বয়ে চলেছে
চূর্ণী নদী, যা কিছুক্ষণ আগেই আমি আপনাদের দেখিয়েছিলাম। সেই নদীটি এই চত্বর দিয়ে বয়ে চলেছে। বহু সময় পূর্বে রাজা কৃষ্ণচন্দ্র এসেছিলেন এখানে এক ডাকাত দলকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। আর এই বাঁশের সাঁকো পেরোলেই পৌঁছে যাব শিবনিবাস, যা রাজা কৃষ্ণচন্দ্র তার ছেলের নাম অনুসারে নামকরণ করেছিলেন। আর তৎকালীন সময় রাজা কৃষ্ণচন্দ্র বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যেই এই শিবনিবাসে তার রাজধানী স্থাপন করেছিলেন। এই জায়গাটি অতি সুন্দর, শান্ত এবং খুবই মনোরম, যেন চোখ জুড়িয়ে যায়। আর এই মনোরম দৃশ্যকে অনুভব করার জন্য চোখ যেন বারবার ফিরে ফিরে চায়। এবার এখান থেকে কিছুটা সামনে এগোলেই দেখতে পাবো বুড়ো শিব মন্দির বা রাজরাজেশ্বর মন্দির, যা রাজা কৃষ্ণচন্দ্র তার স্ত্রীর জন্য স্থাপন করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র এখানে এই মন্দিরটি ছাড়াও আরও একটি রাম সীতার মন্দির এবং একটি শিব মন্দির স্থাপন করেছিলেন। দুটো শিব মন্দির একে অপরের দিকে চেয়ে যেন গগনচুম্বী হয়ে রয়েছে। মন্দির চত্বরের চারপাশটা দেখে চলুন এবার রাজরাজেশ্বর মন্দিরে প্রবেশ করা যাক। এই 120 ফুট উচ্চতার এই মন্দিরটি হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর মন্দির, যা এখানে বুড়ো শিব মন্দির নামেও প্রচলিত। এশিয়ার এই দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি হলো পূর্ব ভারতের সবথেকে বড় শিবলিঙ্গ, যার উচ্চতা 9 ফুট এবং এটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। মন্দির দর্শন শেষে ফিরে যাওয়ার পালা। ফেরার পথে বাহাতে পড়ল চূর্ণী রিসর্ট এবং পার্ক, যার প্রবেশ মূল্য 20 টাকা। এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। এরপর ফেরার জন্য ধীরে ধীরে এগোতে থাকলাম। ফেরার পথেই দেখলাম ডান হাতে একটা বট গাছ। ফেরার পথে যথারীতি আবার চূর্ণী নদীর সম্মুখীন হলাম এবং সেই দৃশ্যটাকে আরেকবার শেষবারের মতো উপভোগ করে নিলাম। এবার সেখান থেকে টোটোয় করে 20 মিনিট সময়ের মধ্যে পৌঁছে গেলাম মাঝদিয়া রেল স্টেশনে। এবার এই মাঝদিয়া স্টেশন থেকে দুপুর 2:17 গেদে শিয়ালদা লোকাল ধরে পৌঁছে গেলাম বিকেল 4:35 দমদম স্টেশনে। আজ যে অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নিউ ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।